নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতী সবে এই ঘটনাগুলোর ব্যাপারে ভাবতে শুরু করেছিল, কিন্তু তার মধ্যেই রাজমাতা গার্গীর আদেশ শোনা গেল। কাল সকালে ভোর হওয়ার আগেই তোমরা সবাই স্নান করে অনুষ্ঠানের জন্য ব্রতমহলে উপস্থিত হবে, আর তারপর 1 মাস পর্যন্ত তোমাদের সবাইকে ওখানেই থাকতে হবে। না, আমি মানতে পারবো না। গার্গীর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রাবতী বলে উঠল, আমি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবো না। সমস্ত ঘরের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই চন্দ্রাবতীর দিকে তাকিয়েছিল। আমি তোমার ইচ্ছা জানতে চাইনি চন্দ্রাবতী, রাগে কাঁপতে কাঁপতে গার্গী বললেন। এটা আমার আদেশ। আগে হ্যাঁ, আমি জানি, চন্দ্রাবতী দাপটের সঙ্গে বলল, কিন্তু আমি এই আদেশ মানতে অস্বীকার করছি। আর এর 2টো কারণ আছে। প্রথমত, আমাকে রোজ উর্বশীর দেখাশোনা করার জন্য একান্ত মহলে যেতে হবে। আর দ্বিতীয়ত, আমার দৃষ্টিতে এই অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, কারণ আমার মনে হয় না আমাদের রাজ্যে কোনো অশুভ শক্তির প্রকোপের ফলে এসব ঘটনা ঘটছে। আমি এইসবে বিশ্বাস করি না। গার্গীর চোখ থেকে যেন আগুন বের হতে লাগলো। তুমি তুমি আমার দিকে আঙুল তুলছ? উনি নিজের আসন থেকে উঠতে উঠতে বললেন, আমার বহু বছরের বিশ্বাসকে ভুল বলছো? আরে, তুমি নিজেকে কি ভাবছো? খুব বড় বিদুষী? আর এইসব পাটরানীরা কি সবাই বোকা? এরা সবাই কি, তাতে আমার কিচ্ছু আসে যায় না রাজমাতা। চন্দ্রাবতী অগ্রাহ্য করে বলল, কিন্তু আমি এইসব কিছুতে বিশ্বাস করি না, আর আমি এসবের মধ্যে নেই। গার্গীর রাগ সপ্তমে চড়ে গেল। উনি নিজের একটা হাত তুলে চিৎকার করলেন, বিয়াদব! তোকে যে কোনো অবস্থাতে আমার আদেশ মানতেই হবে, না হলে এক্ষুনি তোকে রানীমহল থেকে ধাক্কা মেরে বার করে দেব। দাঁড়ান মা! তখনই ওখানে বীরেন্দ্র প্রতাপের গর্জে ওঠা আওয়াজ শোনা গেল। সব পাটরানীরা ভয়ে জড়সড় হয়ে গেল। গার্গীও চমকে উঠল। বীরেন্দ্র প্রতাপ ঘরে ঢুকতে ঢুকতে বলল, চন্দ্রাবতী ঠিক বলছে। আমি নিজেও এইসব বাজে অন্ধবিশ্বাস মানি না। সেই জন্য আমার সিদ্ধান্ত যে এখানে কোনো অনুষ্ঠান হবে না। একথা শুনে গার্গীর উপর যেন বাজ পড়ল। চন্দ্রাবতী মনে মনে হেসে উঠল। গার্গী একটু বিদ্রূপের স্বরে বীরেন্দ্র প্রতাপকে বলল, ও তো বড় কুমার, তাহলে তুমি রানীমহলের ব্যাপারে দখল দিতে শুরু করেছ। নিজের মায়ের জায়গায় নিজের মহারানীর গোলামি করতে শুরু করেছ। তাহলে ঠিক আছে, আমার আর এখানে কি কাজ? আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে ভুল বুঝছেন মা, বীরেন্দ্র প্রতাপ দাপটের সঙ্গে বলল। আপনার এই অনুষ্ঠানের খবর সমস্ত প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন সবাই এটাই ভাববে যে এটা কোনো দেবদেবীর প্রকোপই বটে। কিন্তু কোন রকম অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিতে চাই না আমি। রানীমহলই নয়, প্রজাদের মধ্যে কোথাও এই ধরনের কোনো অনুষ্ঠান হবে না। আমি এর উপর নিষেধাজ্ঞা জারি করেছি, আর তা প্রজাদের জানানোর আদেশও দিয়ে দিয়েছি। আর কুমার সূর্যপ্রতাপকে
সেই সব রিয়াসাতে পাঠাচ্ছে যেখানে এইসব ঘটনা ঘটছে। দ্রুত সত্যিটা সামনে এসে যাবে। একথা শুনে চন্দ্রবতী চমকে উঠল। ও মনে মনে বলল, বীরেন্দ্র প্রতাপ তো এটা খুব ভালো কাজ করেছে। ও অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু সূর্যপ্রতাপকে ওখানে পাঠানো উচিত হয়নি। ও নিশ্চয়ই এই অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তখনই রাজমাতা গার্গী বীরেন্দ্র প্রতাপকে বলল, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করে তুমি খুব বড় ভুল করছো বড় কুমার। এর পরিণতি তোমাকে খুব দ্রুত ভুগতে হবে। কিন্তু বীরেন্দ্র প্রতাপ সে কথায় কান না দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। চন্দ্রবতী একবার রাজমাতা গার্গী আর একবার বাকি সব পাটরানীদের দেখল, তারপর মৃদু হেসে সেখান থেকে চলে গেল। চন্দ্রবতীর এই জয় দেখে মোহিনী আর সুরেলা সহ সমস্ত পাটরানীরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গার্গীর সারা শরীর রাগে কাঁপছিল। এদিকে চন্দ্রবতী গার্গীর ঘর থেকে বেরিয়েই দাঁড়িয়ে পড়ল, কারণ সামনে সূর্যপ্রতাপ দাঁড়িয়েছিল আর ওর ঠোঁটে কুটিল একটা হাসি খেলা করছিল। চন্দ্রবতী ওকে না দেখার ভান করে এগিয়ে যেতে চাইল, কিন্তু সূর্যপ্রতাপ ওর রাস্তা আটকে দিয়ে বলল, প্রণাম মহারানী মা, আমার প্রতি এত অবজ্ঞা কেন? নিজের সীমায় থাকো কুমার, চন্দ্রবতী কঠিন স্বরে বলল, না হলে এক্ষুনি তোমাকে শিক্ষা দিয়ে দেব আমি। সূর্যপ্রতাপ একেবারে হেসে উঠল। আগে হ্যাঁ, কেন নয়, ও নির্লজ্জ ভাবে বলল, আপনার বাহাদুরি আর বুদ্ধিমত্তার তো আমি ভীষণ ভক্ত। আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য তো আমি না জানি কবে থেকে অপেক্ষা করছি, কিন্তু আপনি তো আমার দিকে তাকানো না। যাই হোক, ছাড়ুন আর বলুন উর্বশী কেমন আছে? আর ওই একান্ত মহলে ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? সূর্যপ্রতাপের উদ্দেশ্য বুঝে চন্দ্রাবতী ভীষণ রেগে গেল। ও নিজেকে নিয়ন্ত্রণ করে সূর্যপ্রতাপের চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে বলল, চিন্তা করো না সূর্যপ্রতাপ, আমি বেঁচে থাকতে উর্বশীর কোনো অসুবিধা হবে না। ওর গায়ে একটা আঁচড়ও কাটতে দেব না আমি কাউকে। আর মহারাজ বীরেন্দ্র প্রতাপ আবার তোমার উপর ভরসা করে তোমাকে এই ঘটনার পরীক্ষা করতে পাঠাচ্ছেন, কিন্তু এই ভরসার সুযোগ নিয়ে আবার কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো না, না হলে এবার রাজমাতাও তোমাকে বাঁচাতে পারবেন না। কথা শেষ করে নিজের ঘরের দিকে চন্দ্রবতী এগিয়ে গেল। রাজকুমার সূর্যপ্রতাপ রাগে দাঁত পিষতে লাগলো। চন্দ্রবতী নিজের ঘরে ঢুকতেই সোনাল দৌড়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, হায় হায় মহারানী মা, আমি তো কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর শোনানোর জন্য। চন্দ্রবতী চমকে ওকে দেখল। সোনাল ধীরে ধীরে বলল, মহারানী মা, রাজমাতার দাসী সবিতাকে আজ আমি সকাল সকাল একটা লোকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে দেখেছি। রানী মহলের পিছন দিকে না জানি কি সব ফুসুর ফুসুর করছিল ওরা দুজন। তারপর ওই লোকটা পুরনো পুকুরের ওদিকের ওই ধ্বংসস্তূপের দিকে চলে গেল। আমি ওর পিছনে আর কত চেষ্টা করলাম, কিন্তু পলকের মধ্যেই লোকটা যেন হাওয়ায় উবে গেল। চন্দ্রবতী কিছু ভেবে বলল, ও কোনো সুড়ঙ্গে অথবা গুপ্ত রাস্তা দিয়ে রানীমহলে ঢুকেছিল, আর ওই রাস্তা দিয়েই বোধহয় ফিরে গেছে। ওর কথা শেষ হওয়ার আগেই সোনাল বলল, হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। আর আমি সম্পূর্ণ নিশ্চিত
যে ওই লোকটাই আপনাকে অপহরণ করেছিল আর শশীকলাকেও হত্যা করেছিল, কারণ ওর গা থেকে না ওই সাদা চন্দনের আতরের গন্ধ আসছিল। চন্দ্রবতীর একটা ঝটকা লাগলো আর ধীরে ধীরে বিড়বিড় করলো, তার মানে পুরো ষড়যন্ত্র রাজমাতা করছিলেন। কিন্তু শশীকলাকে কেন রাজমাতা হত্যা করাবেন? ও তো ওনার আত্মীয়া ছিল। চন্দ্রবতী একটু চিন্তায় পড়ে গেল। তারপর ও মাথা নেড়ে বলল, যাকে তুমি এসব ছাড়ো। এখন বলো তো, কাল রাতে আমাদের রাজ্যে যেসব ঘটনা ঘটেছে তার ব্যাপারে তুমি কিছু কি জানো? সোনাল ভয় পেয়ে বলল, আরে মহারানী মা, এগুলোকে ঘটনা বলবেন না, ঘটনা বলবেন না। এগুলো তো সব সত্যি সত্যি কোনো না কোনো শয়তানেরই প্রকোপ। সব প্রজারা ভয়ে জড়সড় হয়ে পড়েছে। আমাদের নগরেই 3টে ধনী ব্যবসায়ীর তো রাস্তায় চলতে চলতেই হঠাৎ মৃত্যু হয়ে গেছে, আর মহারাজের 2জন মন্ত্রীকে তো নিজের ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। হায় হায় মহারানী মা, আমার তো খুব ভয় লাগছে। আমাদের রাজ্যে খুব বড় বিপদ আসতে চলেছে। সোনালের কাছ থেকে এসব খবর শুনে চন্দ্রবতী চিন্তিত হয়ে পড়ল। ও কিছু ভেবে ধীরে ধীরে বিড়বিড় করল, বিপদ তো নিশ্চিত আসতে চলেছে সোনাল, কিন্তু এইসব প্রকোপ নয়, বরঞ্চ খুব বড় ষড়যন্ত্র রয়েছে এর পিছনে। এরপর চন্দ্রবতী সারা রাত এই কথাই ভাবতে লাগলো, এই ষড়যন্ত্রের পিছনে কার হাত আছে? কে এই বিক্রমগড়ের ধ্বংস চায়? পরদিন সকালে অনেক লোকের শোরগোলের শব্দে চন্দ্রবতীর চোখ খুলে গেল। ও দেখল রাজমহলের প্রধান ফটকের সামনে প্রচুর লোক জড়ো হয়েছে, আর পাহারাদাররা অনেক কষ্ট করে ওদের আটকানোর ব্যর্থ প্রয়াস করে চলেছে। বীরেন্দ্র প্রতাপও এই আওয়াজ শুনল। ও দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে এসে মহলের একটা বারান্দায় দাঁড়িয়ে দেখতে লাগলো। ওকে দেখেই ভিড়ের মধ্যে থেকে নানা রকম কথা শোনা গেল। আমাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়েছে, আর মহারাজ মহলে বসে আমোদ প্রমোদ করছেন। এখানে লোক মরে যাচ্ছে, আর মহারাজ হাতে হাত দিয়ে বসে আছেন। এই প্রকোপ দ্রুত দূর করুন মহারাজ, না হলে এর থেকে আপনিও বাঁচতে পারবেন না। এই সব কিছু দেখে আর শুনে বীরেন্দ্র প্রতাপ প্রচন্ড রেগে গেল। তখনই মহামন্ত্রী দৌড়ে দৌড়ে সেখানে এসে উপস্থিত হলো। আর কয়েকজন মন্ত্রী ও দেওয়ানও ছুটতে ছুটতে এসে পৌঁছল। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, মহামন্ত্রী ঘাবড়ে গিয়ে বলল। ওর প্রকোপ ধীরে ধীরে আমাদের সম্পূর্ণ রাজ্য গ্রাস করছে। কোথাও আগুন লাগছে তো কোথাও লোক অকারণে মারা যাচ্ছে। গত মাসে চাষের জমিতে জল সেচের জন্য নদীতে যে বাঁধ দেওয়া হয়েছিল, কাল রাতে সেটা ভেঙে গেছে, আর নদীর জল হু হু করে ঢুকে আশেপাশের সব গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে মহারাজ। আগে হ্যাঁ মহারাজ, একজন দেওয়ানি গিয়ে এসে বলল, এ সত্যি কোনো দৈব রোষ হবে মহারাজ। আমাদের ওখানে তো কুয়োর জল এক রাতেই রক্তে পরিণত হয়ে গেল। সব প্রজাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। একথা শুনে একজন মন্ত্রীও বলে উঠল, কাল রাতে আমাদের নগরের বাজারে আগুন লেগে গেছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না মহারাজ। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ খুব রেগে গেল। তোমরা কিছু বুঝতে পারছো না, কারণ তোমরা সবাই নিষ্কর্মা। তোমাদের যখন প্রজাদের ভরসা দেওয়ার উচিত ছিল, তখন তোমরা ওদের পাশে না
থেকে এখানে এসে উপস্থিত হয়েছ, আর ওদের সঙ্গে সঙ্গে যত সব অন্ধবিশ্বাসে প্রশ্রয় দিচ্ছ। আমি তল্লাশি করাচ্ছি, আর প্রজাদের সব লোকসানের ক্ষতিপূরণ দেব আমি, ঘোষণা করে দাও। কিন্তু তোমাদের মধ্যে কেউ এমন করতে পারলে না, আর তাই সমস্ত নগরবাসী এখানে এই মহলে এসে একত্রিত হয়েছে সব। এক্ষুনি ঘোড়সওয়ার সৈন্যের দল পাঠাও, আর এদের সরাও এখান থেকে। আর যে না শুনবে তাকে ধরে কারাগারে বন্দি করে দাও। ওর কথা শেষ হওয়ার আগেই ওখানে চন্দ্রাবতী আস্তে আস্তে বলল, না মহারাজ, এরকম অনর্থ করবেন না, না হলে প্রজাদের আপনার উপর যতটুকু ভরসা আছে তা নষ্ট হয়ে যাবে। চন্দ্রাবতীকে দেখে বীরেন্দ্র প্রতাপ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তাহলে তুমিই বলো, এখন আমাদের কি করা উচিত? চন্দ্রাবতী এক নজরে সেখানে উপস্থিত মন্ত্রী আর দিওয়ানদের দেখে নিল। তারপর মহামন্ত্রীকে জিজ্ঞাসা করল, প্রজাদের কেন এমন মনে হচ্ছে মহামন্ত্রী যে এটা কোনো দেবতার প্রকোপ? ঝড় বৃষ্টি তো আগেও হয়েছে, আগুন লাগা, ডাকাতি, আগেও তো এসব হয়েছে। কুয়োর জল লাল হওয়ার কারণ হয়তো অন্য কিছু হতে পারে, বাঁধের ভাঙানো এমন কোনো নতুন কথা নয়। এর মানে কেউ প্রজাদের এসব নিয়ে উস্কাচ্ছে। চন্দ্রাবতীর কথা শেষ হওয়ার আগেই রাজমহলের বাইরে প্রজাদের হট্টগোল শুরু হয়ে গেল। চন্দ্রাবতী তাকিয়ে দেখল, ভিড়ের মধ্যে দিয়ে একজন অদ্ভুত ধরনের মানুষ এগিয়ে এসে মহলের দরজায় দাঁড়ালো। ওই লোকটা কালো রঙের ঢোলা আলখাল্লা পড়েছিল, মাথায় জটা আর কানে বড় বড় কুণ্ডল, গলায় অস্থি দিয়ে তৈরি মালা ঝুলছিল। আর ও আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু দেখছিল। কে এই পাগল? বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে জিজ্ঞাসা করল। তো একজন মন্ত্রী ইতস্তত করে বলল, এ কোনো তান্ত্রিক মহারাজ, কাল রাত্রি একে নগরে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ খুব অদ্ভুত কথা বলছিল। সৈনিক ওকে ধরতে গেল, কিন্তু হঠাৎ এ ধোঁয়ায় উধাও হয়ে গেল। চন্দ্রাবতী চমকে উঠল আর গভীরভাবে ওই তান্ত্রিককে দেখতে লাগলো। ওখানে ভিড়ের মধ্যে হঠাৎ জনতার আওয়াজ শান্ত হয়ে গেল। সবাই তান্ত্রিককে এক দৃষ্টিতে দেখতে লাগলো। তখনই তান্ত্রিক উঁচু গলায় চিৎকার করে উঠল, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি খুঁজে পেয়েছি এই অশুভ কালো ছায়াটাকে, যে ধীরে ধীরে পুরো বিক্রমগড়কে শয়তানি মুঠোর মধ্যে ভরে ফেলতে চাইছে। ওই 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 ছায়া, ওই ওই ওখানেই আছে, ওই রাজমহলে। শোনো বিক্রমগড়ের বাসিন্দারা, মন দিয়ে শোনো, ওই ছায়া আমাকে বলছে তাড়াতাড়ি সব শেষ করে দেবে, রক্ত বৃষ্টি হবে পুরো বিক্রমগড়ে। তোমরা সবাই অকারণে মরে যাবে। ভিড়ের মধ্যে ভয়ের ঢেউ বয়ে গেল। তান্ত্রিক দুটো হাত উপরে তুলল। তখন হঠাৎ সেখানে একটা ধোঁয়া ছড়িয়ে পড়ল। তা দেখে বীরেন্দ্র প্রতাপ চিৎকার করল, এসব কি নাটক চলছে? সৈনিকরা ধরো এই ধূর্ত লোকটাকে। কিন্তু সৈন্যরা এগোনোর আগেই ওই তান্ত্রিক সেখান থেকে উধাও হয়ে গেল। ভিড়ের মধ্যে খুব শব্দ হতে লাগলো। লোকেরা তান্ত্রিকের জয়ধ্বনি করতে লাগলো। তখনই রাজমাতা গার্গী সেখানে এসে পৌঁছলেন আর একটা ধিক্কারপূর্ণ দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখলেন। তারপর বীরেন্দ্র প্রতাপকে বলতে শুরু করলেন, দেখতে পেলে তো তুমি বড় কুমার, আমার কথা না শোনার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আরে
ওই তান্ত্রিক অনেক উচ্চমাত্রার তান্ত্রিক। ওকে যদি সৈন্যরা স্পর্শ করে তাহলে সমস্ত প্রজারা তোমার বিরুদ্ধে চলে যাবে। ওই দেখো, এখন তোমার সব প্রজারা তোমার নয়, ওই তান্ত্রিকের জয়ধ্বনি করছে। গার্গীর কথা সত্যি ছিল। বীরেন্দ্র প্রতাপ অসহায় দৃষ্টিতে চন্দ্রাবতীর দিকে তাকালো। চন্দ্রাবতীও চিন্তায় ছিল। তো বিক্রমগড়ে কি সত্যিই কোনো শয়তানের ছায়া পড়েছে, নাকি এটা কোনো ষড়যন্ত্র? কি এই তান্ত্রিকের সত্য? চন্দ্রাবতী কি ওর পর্দা ফাঁস করতে সফল হবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।